বেআইনিভাবে নির্মাণ হয়েছে শুধু নয়, কারখানার ভিতরে অতিরিক্ত দাহ্য পদার্থ পর্যন্ত ছিল, যার জেরে প্রাণহানি হতে পারত যে কোনো সময়। সব জানতো এই কারখানার মালিক, কিন্তু নীরব ছিল কর্তৃপক্ষ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোন রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে এই চামড়ার কারখানা চলছিল, যার জেরে মর্মান্তিক পরিণতি। দেখো, চাঞ্চল্যকর দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে আদালতে, এবং স্পষ্টত সেখানে বলা হচ্ছে দুটি নির্দিষ্ট কোম্পানির নামে এই কারখানা চলছিল। অতিরিক্ত পরিমাণে বা অতিরিক্ত সংখ্যায়ও বলা যায় যে দাহ্য পদার্থ সেখানে উপস্থিত, যেগুলো চামড়া জাতীয় বিভিন্ন বস্তু, সেখানে পার্টস হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে, যেগুলো তৈরির সেখানে হতো। এবং সেই ধরনের যে কাজ যখন চলছে সেখানে আগুন লাগতে পারে, প্রাণহানি হতে পারে, সেগুলো জানা সত্ত্বেও দিনের পর দিন না কিছু মেনে, যে নিয়মগুলো মেনে চলতে হয় এইসব ক্ষেত্রে, সেগুলো না মেনে এই কাজ এখানে চলতো বলে আদালতে দাবি করেছে পুলিশ, প্রথমত। দ্বিতীয়ত, এটাও কিন্তু আদালতে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে বাথরুমের থেকে উদ্ধার করা হয়েছে আহতদের। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং বাকি যে তিনজন তারা চিকিৎসাধীন, এবং গুরুতর চিকিৎসাধীন এমনই যে তাদের অবস্থা এতটাই সংকটজনক যে তাদের বয়ান এখনো পর্যন্ত নেওয়া হয়নি বা নেওয়া যেতে পারেনি, চেষ্টা করেও হয়নি, কারণ চিকিৎসকরা এখনো অ্যালাউ করেননি। তৃতীয়ত, এই যে অগ্নিকাণ্ডের ঘটনার পর সেখানে যে শ্রমিকদের মৃত্যু হতে পারে, আগে থেকে যারা জানতো বা তারা জানতো যে এখানে আগুন লাগলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, ঘটনার পরেও তারা সেখান থেকে পালিয়ে যায়। এমনকি স্থানীয় বাসিন্দা বা যারা সেখানে যায় তাদেরকে বলা হয় আগুন লাগেনি। অর্থাৎ এই যে বিষয়গুলো, সেগুলো আদালতে পুলিশের তরফ থেকে বলা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে বুলডোজার নিয়ে সেখানে যাওয়ার পেছনে কারণ কি, কতটা এখানে একদিকে যেমন গাফিলতি, একদিকে নিয়ম না মানা এবং অন্যদিকে নিয়ম না মেনে এই বিল্ডিং করা, এবং তার সাথে সাথে যে কারখানা চালানো হচ্ছে, একটা কারখানা যেখানে দাহ্য পদার্থ দিয়ে সেখানে কারখানার বিভিন্ন মেটেরিয়াল, সেখানে যে বিভিন্ন বস্তু তৈরি করা হয় এবং পরবর্তীকালে ব্যবসায়িক স্বার্থে সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হয়, সেখানে যে নিয়ম মানার কথা সেই নিয়ম মানা হয়নি। শুধু নয়, আগুন লাগার পরে যে বেসিক যে দায়িত্ব কর্তৃপক্ষকে নেওয়া উচিত বা যাদের কারখানা তাদের নেওয়া উচিত, সেই দায়িত্বও তারা নেয়নি। উপরন্তু তারা পালিয়ে গিয়েছিল বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই বিষয়টাই আদালতে জানিয়েছে পুলিশ। ধন্যবাদ আবির। যেখানে আগুন লেগেছিল সেই বাড়িটির সামনের অংশ ভেঙে দিল। পুলিশের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ তুলছেন ডায়মন্ড হারবার পুরসভার একজন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, থানায় ডেকে তাকে বেধড়ক মারধর করেন তৎকালীন এসডিপিও মিতুন দে। যদিও পুলিশ অফিসারের দাবি ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন এই কাউন্সিলর। আমার ওপর ইলেকট্রিক শক দেওয়া আরম্ভ করলো। তিনি তৃণমূলের কাউন্সিলর, আর তার অভিযোগ এক পুলিশ অফিসারের বিরুদ্ধে, তাও আবার তৃণমূলের আমলে। ইনি ডায়মন্ড হারবার পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই কাউন্সিলর তমাল হালদার। অভিযোগ, 2023-এর 10ই ফেব্রুয়ারি থানায় ডেকে তার উপর অকথ্য অত্যাচার চালায় তৎকালীন এসডিপিও মিতুন দে। মিতুন দে স্যার প্রচুর সিভিক টিভিক পুলিশ টুলিশ নিয়ে স্যারের ওই চেয়ারম্যান স্যারের ঘরে ঢুকে গেছে। ঢুকে গিয়েই ডিরেক্ট আমাকে বলছেন যে চলুন, আপনাকে যেতে হবে। দুটো প্রিজন ভ্যান ছিল। প্রথমে বললেন যে চশমা খোল। চশমা খুলে রাখার সেকেন্ডও হয়নি, শুরু হয়ে গেল মারধর। মানে এমন জোরে, প্রথমে একটা লাথি দিলেন, আমি গিয়ে ছিটকে পড়লাম দূরে। তারপরে সে মানে এলো পাথারি, চট থাপ্পড় লাথি। অভিযোগ, একাধিক তৃণমূল নেতাদের সামনে তৃণমূল কাউন্সিলরের ওপর অকথ্য অত্যাচার করা হয়। তখন স্যার বললো যে তুই দল বিরোধী কাজ করছিস। আমি কি দল বিরোধী কাজ করছি? বলছে যে ওই যে ফেসবুকে লেখালেখি করছিস, এ করছিস। উনি ওখানে বসেই আমার ওই আইসি স্যার আর বসে একদম আমাকে ডিলিট করে, আইসি স্যারই ডিলিট করেছেন বেসিক্যালি। আমি পাসওয়ার্ড বলে দিয়েছি। বলছে যে তুই বড্ড বার বেড়েছিস। আমাকে বললো তোর বাপকে ডাক। বললেন যে এই পুরো ঘটনাটা যেটা ঘটেছে এটা যেন বাইরে প্রকাশ না পায়। যদি প্রকাশ পায় 3 মাসের গাঁজা কেসে তোকে ঢুকিয়ে দেবো। আর তুই ভাবছিস আমি চলে যাওয়ার পরে, এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে তুই মুখ খুলবি? আমার এখানে অনেক গুন্ডা আছে, তোকে মার্ডার করে দেবে। রাজ্যে পালাবদলের পর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এই তৃণমূল কাউন্সিলর। যদিও ডায়মন্ড হারবারের তৎকালীন এসডিপিও মিতুন দে দাবি করেছেন ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিষয়টা অনেক পুরনো, থানাতে ডাকা ও ছাড়া সম্পূর্ণ আইন মেনে হয়েছে। এবিপি আনন্দ। আজ প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। তার আগে গতকালই প্রকাশিত হলো সিবিএসই দ্বাদশের রেজাল্ট। পাশের হার কমল 3.19%। 99% নম্বর পেলেন জোকা ডিপিএস এর আরব ত্রিপাঠী।
উচ্চ মাধ্যমিকের রেজাল্টের আগের দিন আচমকা প্রকাশিত হলো সিবিএসই দ্বাদশের ফল। এবার পাশের হার 85.20%। গত বছর যা ছিল 88.39%। পাশের হার কমেছে 3.19%। ফল জানা যাচ্ছে সিবিএসইর ওয়েবসাইটে। শহরের স্কুলগুলি থেকে যারা নজরকাড়া ফল করেছেন তাদের মধ্যে 99% পেয়েছেন জোকা ডিপিএস এর বাণিজ্য বিভাগের ছাত্র আরএফ ত্রিপাঠী। 98.6% নম্বর পেয়েছেন সাউথ পয়েন্টের বিজ্ঞান বিভাগের ছাত্রী সোমদত্তা মণ্ডল। 98.6% নম্বর পেয়েছেন ডিপিএস রুবি পার্কের কুশাগ্রগুপ্ত, তিনিও বাণিজ্য বিভাগের ছাত্র। এবার সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশ নেন প্রায় 17 লক্ষ পরীক্ষার্থী। উত্তীর্ণ হন 15,07,109 জন। পাশের নিরিখে এবারও ছাত্রদের হারিয়ে দিয়েছেন ছাত্রীরা। 94,000 পরীক্ষার্থী পেয়েছেন 90% বেশি নম্বর। 95% বেশি নম্বর পেয়েছেন 17,000 পরীক্ষার্থী। এরই মধ্যে বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল 10:30টায় ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 11টা থেকে রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটে। ফল জানতে লগ ইন করতে হবে wb12.abplive.com এ। বৃহস্পতিবারই মিলবে মার্কশিট ও সার্টিফিকেট। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যের সমস্ত সরকারি কলেজের পরিচালন সমিতি সভাপতিদের সরানোর নির্দেশ দিল নতুন সরকার। গত 15 বছরে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাথায় বসানো হলো তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ থেকে তৎকালীন মন্ত্রী ও বিধায়কদের। আর এবার তাদের সরিয়ে নতুন পরিচালন সমিতি করার নির্দেশ দিল উচ্চশিক্ষা দপ্তর। তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থার হাল হকিকত, শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্য নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দুর্নীতি হয়েছে, যোগ্যদের চাকরি গেছে, রাজপথ উত্তাল হয়েছে, রাজ্য রাজনীতিতে ঢেউ উঠেছে। এই পরিস্থিতিতেই বিপুল জনাদেশের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর প্রশাসনিক ক্ষমতা হাতে নেওয়ার পরেই রাজ্যের সমস্ত সরকারি কলেজের পরিচালন সমিতির সভাপতিদের সরানোর নির্দেশ দিল নতুন সরকার। শিক্ষা অঙ্গনে কেন একজন এরম লোক থাকবেন যিনি কিনা মাচা থেকে অন্য জায়গায় সারাক্ষণ শুধু মাইক্রোফোন নিয়ে রাজনৈতিক কথা বলে বেড়ান? তিনি কেন থাকবেন? সব জায়গায় তো ওরকম যাকে তাকে ডেকে এনে জোর করে ডিলিট দিয়ে দিলে হবে না, বা ডিলিট পেলেও হবে না। এবারে কারা দিয়েছেন, কারা করছিলেন, কারা সেই পদলেহন করেছেন, বা কারা এলাকায় শাসন করার জন্য সর্বগ্রাসী মনোভাব নিয়ে এমনকি কলেজগুলোর মধ্যেও ঢুকে পড়েছিলেন, সেটাকে তো দেখতে হবে। এর আগে কসবা আইন কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পরই তৎকালীন শাসক দল তৃণমূলের ছাত্রনেতাদের দাদাগিরির ঘটনা ঘিরে ঝড় ওঠে। কলেজে কলেজে সামনে আসে মনোজিৎ মডেল। সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন স্পষ্ট নির্দেশ দেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। এবার আদালতের দেখানো সেই পথেই হাঁটল বিজেপি সরকার। মনোজিৎ কাণ্ড সামনে আসার পর দেখা যায় রাজ্যের কলেজগুলির পরিচালন সমিতির মাথায় বসে রয়েছেন তৃণমূলের সাংসদ থেকে তৎকালীন মন্ত্রী, বিধায়করা। কেউ 6টা কলেজের পরিচালন সমিতির সভাপতি, তো কারো হাতে রয়েছে 4টে কলেজ। এবার জোড়াফুল শিবিরের সেই একাধিপত্য ভাঙতেই সক্রিয় হলো শুভেন্দু অধিকারীর সরকার। এতদিন রাজ্য জুড়ে প্রায় 450 সরকারি কলেজের সিংহভাগের মাথাতেই ছিল তৃণমূলের তৎকালীন মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। এবার নতুন সরকারের উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি কলেজের মাথাদের সরিয়ে নতুন করে গড়তে হবে পরিচালন সমিতি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।